ভাই এবারের এশিয়া কাপে বাংলাদেশের দলটা কেমন হবে এইটা নিয়ে অনেক বেশি আলোচনা চলতেছে। এইখানে বাদ পড়বে কে, দলে ঢুকবে কে, বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা চলতেছে। তো এইখান থেকে বোঝা যায় এবারের এশিয়া কাপের দলটার মধ্যে কিন্তু ভালো চমক থাকবে, দুই একজন নতুন ক্রিকেটারের নাম এখানে আসতে পারে। তারা কে কে সেগুলো আপনাদেরকে বলতেছি। তো এই যে এই দলটা এখন যে দলটা আছে, এখানে দেখেন মেহেদী মিরাজ, তারপরে আপনার কি বলে নাইম শেখ, এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। এই দুইজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। নাইম শেখ মানে 100% বাদ পড়ে যাবে এইভাবে অনেকে বলতেছে। যদি এইটা হয় ভাই, তাইলে এটা নাইম শেখের সঙ্গে অবিচার হয়ে যাবে। সে অনেক পারফর্ম করছে ভাই ঘরোয়া ক্রিকেটে, বিপিএল ডিপিএল এনসিএল যে জায়গায় খেলছে সব জায়গায় পারফর্ম করছে। তো এত এত ভালো পারফর্ম করার পরে একজন প্লেয়ার জাতীয় দলে ঢুকে যদি দুই তিনটা ম্যাচ সুযোগ পেয়েই বাদ পড়ে যায়, তাইলে এইটা আসলে কোনো ক্রিকেটারের জন্য ভালো না, কোনো দলের জন্য ভালো না ভাই। হ্যাঁ, একজন ক্রিকেটারের যেমন দলে আসা উচিত, খুব 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 ভালো পারফর্ম করে, তেমনই বাদ পড়া উচিত বেশ ভালো কয়েকটা ম্যাচ সুযোগ পেয়েই। হুট করে আনবেন, হুট করে বাদ দিবেন, এটা আসলে কাম্য না। এটা 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 কোনো দিক থেকে আসলে দলের জন্য, ক্রিকেটারের জন্য, কারোর জন্যই ভালো না। আর একটা বিষয় হচ্ছে মেহেদী মিরাজ। মেহেদী মিরাজ যে টি-20 ক্রিকেটার না, তাকে দলেই বা নিছিল কেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা, সেটা তারাই ভালো জানে। এটা মানে হুদা একটা সময় নষ্ট, বুঝছেন, একটা সময় নষ্ট। যেমন যেমন আপনার এই যে এনামুল হক বিজয়কে নিয়ে ওই যে টেস্ট ক্রিকেটের সময় নষ্ট করতেছে। তারা বলতেছে যেহেতু আমরা নিছি তাকে, কমপক্ষে 8-10টা ম্যাচ খেলাই। ভাই পুরা সময়টাই নষ্ট হবে, পুরা সময়টাই নষ্ট হবে। কারণ এনামুল হক বিজয় টেস্টের ক্রিকেটার না, সে টেকনিক্যালি সলিড সলিড ব্যাটসম্যান না ভাই। আপনি যতই সুযোগ তাকে টেস্টে দেন, ভালো করবে না, ভালো করবে না। তেমনি তেমনি টি-20 ক্রিকেটে আপনি মেহেদী মিরাজকে যতই সুযোগ দেন, সে ভালো করবে না। তাও সেই ক্রিকেটারকে আপনারা দলের সাথে টানতেছেন, এই সময়গুলো নষ্ট করতেছেন। তো এখন এসে মোটামুটি আপনারা বুঝতেছেন যে আসলে টি-20 ক্রিকেটে মেহেদী মিরাজ হবে না। এটা আগেই বোঝা উচিত ছিল। এই সময়গুলো যে নষ্ট হইলো, এইগুলা করা উচিত ছিল না। এর পরিবর্তে অন্য অন্য একজন ক্রিকেটারকে নিয়ে দলের সাথে যদি রাখতেন, এই মেহেদী মিরাজ যেমন সুযোগ পাইছে সেই সুযোগগুলো সে পাইতো, দেখতেন ভালো কিছু হইতো। হ্যাঁ, এখন এসে তাকে বাদ দিয়ে নেব কাকে, এই চিন্তা ভাবনা করা লাগতো না। এশিয়া কাপের আগে এসে এই চিন্তা ভাবনা করা লাগতো না ভাই। হ্যাঁ, তো মোটামুটি এই দুইজন এই দলটা থেকে বাদ পড়তেছে এবং দলে ঢুকতেছে মোটামুটি নুরুল হাসান সোহান, যে ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি ভালো খেলছে। লাস্ট গ্লোবাল টি-20তে ক্যাপ্টেন্সি করছে, একটা ইনিংস ভালো খেলছে। হ্যাঁ, দলটাকে ফাইনালে নিয়ে গেছে সে। তো তার একটা আসার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন, তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মিডল অর্ডারে যেহেতু তৌহিদ হৃদয়ের ব্যাকআপ নাই, তাকে নিয়ে আসা যায়, নিয়ে আসা যায়, ভালো কথা। যেহেতু মিডল অর্ডার ব্যাটসম্যান নাই এইখানে, এবং কাকে নিবে, মাহিদুল মাহিদুল অঙ্কন ছাড়া অন্য কারো নাম আপনি সাজেস্ট করতে পারবেন না ভাই। এমন অবস্থা, এমন অবস্থা। যা একটু ভালো করার সেই করছে, যদিও তার ওই ভালো করা জাতীয় দলে ঢোকার মতো না। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় দলে ঢোকার মতো পারফরমেন্স মাহিদুল ইসলাম অঙ্কন করছে। তো মিডল অর্ডারের রিপ্লেসমেন্ট, তাওহিদ হৃদয়ের রিপ্লেসমেন্ট হিসেবে তার একটা জায়গা হওয়া উচিত, দলের সাথে তার থাকা উচিত। আমি তাওহিদ হৃদয়কে প্লেইং 11-এর বাইরে বের করতে বলতেছি না, মানে তার একজন রিপ্লেসমেন্ট থাকুক, যেহেতু আমাদের মিডল অর্ডারে ভালো কোনো ব্যাটসম্যান নাই, মানে রিপ্লেসমেন্ট নাই। তারপরে ধরেন এইখানে নতুন ক্রিকেটার বলতে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, সে হচ্ছে খালেদ 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 মাহমুদ, না খালেদ হাসান, কি নাম ওর, খালেদ মাহমুদ, খালেদ হাসান, সরি খালেদ হাসান। হ্যাঁ, তো সেই খালেদ এই যে আপনার যে গ্লোবাল টি-20 সেখানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হয়েছে, এবং মানে টুর্নামেন্টের ভ্যালুয়েবল প্লেয়ারদের মধ্যে সে একজন, 4 নম্বরে নাকি 3 নম্বরে আছে। তো এই, এবং ঘরোয়া ক্রিকেট বিপিএলেও সে কিন্তু ভালো করছে, ডিপিএলেও ভালো করছে। মানে ইদানিং সে সাদা বলের ক্রিকেটে বেশ ভালো বোলিং করতেছে। তাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, তার দলে থাকা উচিত, আসা উচিত। কিন্তু দেখেন এইখানে আমাদের যে পেস বোলিং লাইন আপ আছে, মুস্তাফিজ, শরীফুল খুব ভালো বোলিং করতেছে, মুস্তাফিজ তো খুবই ভালো বোলিং করতেছে, তাসকিন আছে, তানজিম সাকিব আছে, সাইফুদ্দিন আছে। তো আমার মনে হয় না এখানে আর কোনো পেস বোলারের দরকার আছে। এবং খালেদ যে দলে ঢুকবে না এটাও মোটামুটি নিশ্চিত। আর একটা বিষয় হচ্ছে জিসান আলম, তাকে নিয়ে আলোচনা হচ্ছে।
যে ওপেনিং এর রিপ্লেসমেন্ট, ওপেনারদের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নেওয়া উচিত। ভাই এইটা একদম অযৌক্তিক কথা, কারণ কারণ জিশান আলম কোনো জায়গায় ভালো করেনি ভাই। হ্যাঁ করছে, ওই যে বিপিএল এর আগে যে এনসিএলটা হলো ওইখানে দুই একটা ইনিংস ভালো করছে, একটা বোধহয় সেঞ্চুরিও মারছিল। বিপিএল এ একটু মানে এনসিএল এর থেকে একটু ভালো মানের ক্রিকেট যেখানে হয় ওইখানে একদম মানে কিচ্ছুই করতে পারেনি, ওইখানে কিচ্ছুই করতে পারেনি। তাইলে আপনি তাকে কোন হিসেবে আসলে এইখানে আনতে বলেন? জিশান আলমকে কেন আনতে বলেন ভাই? এটা এটা আসলে যৌক্তিক না। তারপরে ধরেন আরেকজন ক্রিকেটার জাওয়াদ আবরার, যে কিনা এই যে আন্ডার 19 খেলতেছে, একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট বোধহয় খেলতেছে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে। সেইখানে কিন্তু খুবই ভালো পারফর্ম, ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে আপনার জাওয়াদ আবরার, এবং খুব ভালো স্ট্রাইক রেটে। তো তাকে চাচ্ছে ভাই, আন্ডার 19 ক্রিকেটার, সে বিপিএল এ খেলছে, লাস্ট বিপিএল এ সেইখানে দুই একটা ম্যাচ সুযোগ পাইছে, ভালো করতে পারেনি আসলে। একটা ম্যাচই বোধহয় সুযোগ পাইছে, ভালো করতে পারেনি। তো যাই হোক, আন্ডার 19 ক্রিকেটার, সে ইন্টারন্যাশনাল লেভেলে এসে ভালো করতে পারবে না, হুদাই তার নাম বলে আসলে লাভ নাই। এইটাও যৌক্তিক কোনো দাবি হইতে পারে না, সে আসলে এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যোগ্য না, যোগ্য না। তো এই হয়েছে অবস্থা। তো ওপেনিং এ আসলে যদি লাগেই, রিপ্লেসমেন্ট লাগে, তাহলে সৌম্যকে আনা উচিত। আর আর আমার কাছে যেটা মনে হয়, তারা ওপেনিং এর রিপ্লেসমেন্ট চাচ্ছে না, কারণ এখানে লিটন দাস আছে। যদি কোনো ওপেনারের কোনো ইনজুরি সংক্রান্ত কোনো সমস্যা হয়, তারা খেলতে না পারে, তাহলে ওপেনিং এ চলে যাবে এখানে তাওহিদ হৃদয়, এবং ব্যাটিং অর্ডার একটু সামনের দিকে আসবে। এই প্ল্যানিং এই তারা আছে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত নির্বাচক প্যানেল কি দল ঘোষণা করে। তাদের মাথায় তো নতুন নতুন বুদ্ধি কিরবির কিরবির করে। হ্যাঁ, তারা হুট করে আবার কাকে নিয়ে আসে কাকে বাদ দেয় সেটা দেখা যাক। তো সৌম্য সরকারের একটা চান্স হওয়া উচিত, হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়। কারণ ছেলেটা হুদাই বাদ পড়ে গেল, হুদাই, কোনো কারণ ছাড়াই। হ্যাঁ, একজন ইনজুরি থেকে ফিরে আসলো, ইনজুরি থেকে আহ, এসেই মানে কোনো জায়গায় খেলালেন না, কিছু করলেন না, হুদাই বাদ দিয়ে রাখলেন। আপনি ইউএই তে নিয়ে গেলেন, ওইখানে খেলালেন না, বাদ দিলেন, আর তার নাম গন্ধ নেই। তো আসলে তার সুযোগ পাওয়া উচিত, কারণ সে না খেলেই বাদ পড়ে গেছে। তো যাই হোক, দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলে যে ভদ্রলোক মহোদয় আছে, গাজী আশরাফ লিপু, হ্যাঁ, তার মাথা থেকে কি বুদ্ধি আসে এবং সে কি দলটা দেয়। সবকিছু বাদ দিলে অন্তত এই দুইজনকে ইনক্লুড করা উচিত। সেটা হচ্ছে নুরুল হাসান সোহান, নাহিদুল ইসলাম অঙ্কন, বাদ পড়া উচিত। আমার মেহেদি মিরাজ এবং কি বলে ওইটা, নাইম শেখের কথা বলতেছি কেন, নাইম শেখের বাদ পড়া উচিত না, তাও হয়তো বা তাকে বাদ দিবেই।